নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য গণিত বিষয়ের 16 অধ্যায়, যেটা পরিমিতি, এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে হাজির হয়েছি। তোমরা এই অধ্যায়ের যত সূত্র প্রয়োজন হবে আমি সবগুলো সূত্র একসাথে আমি লিখে দিব, এবং এই সূত্রগুলি যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো তাহলে তোমরা এই অধ্যায়ের যত অঙ্ক আছে সকল অঙ্ক তোমরা ভালোভাবে করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরু করা যাক। তাহলে আমি যেটা লিখবো এটা হচ্ছে আজকে সকল সূত্র একসাথে। তাহলে আমরা এটা অনুশীলনটা হচ্ছে এক্সারসাইজ, যেটা এটা হচ্ছে 16 অধ্যায়ের আমরা যত সূত্র প্রয়োজন হবে, মানে হচ্ছে প্রয়োজনীয় সূত্রাবলী, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমাদের কিন্তু 4টে অনুশীলনী এখানে আছে। একটা হচ্ছে 16.1, 16.2, 16.3 আর হচ্ছে 16.4। প্রথম যে অনুশীলনীটা আছে এটা হচ্ছে 16.1। তাহলে 16.1 হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত, সুতরাং ত্রিভুজের যত সূত্র এখানে আছে সব এখানে লাগবে। তাহলে আমরা শুরুতেই 16.1 যে অনুশীলনীটা আছে, এই 16.1 জন্য যে সূত্রগুলি লাগবে এগুলি আমি তোমাদের এখন লিখে দিচ্ছি। শুরুতেই যে সূত্র লাগবে 1 নম্বরের হচ্ছে, সাধারণত আমরা জানি সমকোণী ত্রিভুজ, প্রথম যে সূত্র এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যা যা লাগবে আমরা তাই লিখে দেবো এক ফার্স্টে। সমকোণী ত্রিভুজের, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সমকোণী ত্রিভুজের 3টা বাহু থাকে, একটা হচ্ছে লম্ব, একটা ভূমি, আর একটা হচ্ছে অতিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের প্রথমে লাগবে, যেটা এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা আমরা আরো আগেও আমরা জানি, অনেক নিচের ক্লাসগুলোতে আমরা এগুলি পড়ে এসেছি। সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর আমরা অবশ্যই ক্ষেত্রফলের সময় আমরা একক দিব হচ্ছে বর্গ একক। যদি বর্গ মিটার থাকে বর্গ মিটার, সেন্টিমিটার থাকে বর্গ সেন্টিমিটার, আমরা এগুলি ব্যবহার করব। এটা হচ্ছে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল। সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস লাগবে, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা তোমরা মনে রাখতে পারো, পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে লম্ব স্কয়ার। আমরা যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে, আরেকটা বাহু আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারি। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা সূত্র লাগবে। আর যদি তোমাকে বলা হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি পরিসীমা বের করো, তাহলে পরিসীমা মানে 3টা বাহুর যোগফল। পরিসীমাকে আমরা বলা হয়, পরিসীমা হচ্ছে 3টা বাহুর যোগফল। 3টা বাহু কি কি আছে আমাদের? তাহলে একটা আছে ভূমি যোগ লম্ব যোগ হচ্ছে অতিভুজ। এই 3টা বাহু যোগ করলে আমাদের হয়ে যাবে হচ্ছে পরিসীমা। পরিসীমার একক হচ্ছে এত একক, মানে মিটার থাকলে মিটার দিতে হবে, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই 3টা সূত্র তোমাদের ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে ক্ষেত্রফল, একটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য, আর একটা হচ্ছে পরিসীমা সমান সমান আমরা জানি ভূমি প্লাস লম্ব প্লাস অতিভুজ, এই 3টা যোগফল। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা চলে যাচ্ছি 2 নাম্বার সূত্রতে। 2 নম্বরে যেটা লাগবে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এ একক হলে আমাদের এখানে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার, বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন যদি বলা হয় পরিসীমা বের করার জন্য, এটা হচ্ছে পরিসীমা।
পরিসীমার সূত্র হচ্ছে 3a, মানে তিনটা বাহু যোগ করলে যা হবে এটাকে বলা হয় পরিসীমা। তাহলে যেহেতু তিনটা বাহু একই সমান সমান, এই কারণে আমরা তিনটা বাহু যোগ করলে আমরা 3a লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি তোমাকে বলা হয় যে 3 নম্বর যে সূত্র লাগবে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু কিন্তু একই থাকবে, এই কারণে আমরা দুইটা বাহুকে একত্রে আমরা বলতে পারি সমান সমান বাহু। সমান সমান বাহু বাহুর দৈর্ঘ্য a একক এবং ভূমি সমান সমান বাহু ব্যতীত যেটা থাকবে এটা বলা হয় ভূমি। ভূমি b একক হলে, তাহলে এখানে আমাদের দুইটা সূত্র লাগবে। একটা হচ্ছে, প্রথম যেটা লাগবে এটা হচ্ছে পরিসীমা। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষেত্রফল আমরা আগে লিখে নেই। এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b ডিভাইডেড বাই 4 রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বর্গ একক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে বুঝতে পারছো এটা হচ্ছে সমান সমান বাহু, মানে দুইটা বাহু যে একই থাকবে, ওই দুইটা বাহুর একই যে মান দেওয়া থাকবে ওই মানটাকে আমরা বলবো a, আর অন্য যে একটা বাহু থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে b। আরেকটা সূত্র এটা হলো পরিসীমা। পরিসীমা পরিসীমা হচ্ছে এখানে দুইটা বাহু যেহেতু একই আছে, এই কারণে আমরা দুইটা বাহুকে 2a লিখতে পারি একত্রে, আর ভূমি আছে হচ্ছে b। তাহলে 2a প্লাস b হচ্ছে পরিসীমা। এই কারণে পরিসীমার সূত্র হচ্ছে 2a প্লাস b। প্রিয় শিক্ষার্থীরা, আশা করে বুঝতে পারছো। এরপরে আমাদের যেটা লাগবে 4 নাম্বার, এটা হচ্ছে যে যদি বিষমবাহু ত্রিভুজের কথা বলা থাকে, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ত্রিভুজে কিন্তু তিনটা বাহু ভিন্ন ভিন্ন থাকবে। ত্রিভুজের তিনটি বাহু এ, বি ও সি একক হলে, তাহলে এখানে আমাদের তিনটা মানে দুইটা সূত্র আমাদের লাগবে। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট এস ইন্টু এস মাইনাস একটা বাহু, আর এস মাইনাস আরেকটা বাহু দিবা তোমরা এস মাইনাস আরেকটা বাহু। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক। এছাড়া আমাদের যেটা লাগবে এটা হচ্ছে পরিসীমা। পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। পরিসীমা হচ্ছে a প্লাস বি প্লাস সি, মানে তিনটা বাহুর যোগফল। তিনটা বাহুর যোগফলকে আমরা বলি পরিসীমা। এই পরিসীমা থেকে তোমরা অর্ধ পরিসীমা কিন্তু আমরা বের করতে পারি 2 দ্বারা ভাগ করে। এই কারণে আমরা যেহেতু ক্ষেত্রফলে s এর মান লাগবে, সুতরাং এই s বের করা sটাকে আমরা বলি অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে বলো s হচ্ছে তিনটা বাহুকে যদি আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অর্ধ পরিসীমা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ না বিষমবাহু ত্রিভুজ আমাদের সূত্রগুলি লেখা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা সূত্র আমাদের লাগবে। এটা হচ্ছে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া থাকে এবং ওই বাহুদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফলের সূত্র লিখতে পারি। তোমরা চিন্তা করো একটু যে আমরা যদি এবিসি একটা ত্রিভুজ আমরা চিন্তা করি, ত্রিভুজ এবিসি এর যদি আমরা এবি সমান সমান সি ধরি, আর বিসি সমান সমান আমরা যদি এ ধরি, এবং সি এটাকে যদি আমরা বি ধরি, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে
ক্ষেত্রফল হবে এটা হচ্ছে এরকম যে হাফ এ বি। যখন তুমি এ বি নিবা তাহলে এ বি এর মধ্যবর্তী কোণ কিন্তু আমরা জানি হচ্ছে সি। এ বি এর মধ্যবর্তী কোণকে আমরা কি বলবো? সি। এই কারণে আমরা লিখবো সাইন সি, হাফ এ বি সাইন সি। অথবা আমরা লিখতে পারি হাফ বি সি সাইন এ। অথবা আমরা লিখতে পারি হাফ সি এ সাইন বি বর্গ একক। মানে হচ্ছে যদি তোমরা দুইটা বাহুর মান মানে তোমাদের জানা থাকে এবং ওই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ জানা থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে 5টা ত্রিভুজের ক্ষেত্রে 5টা সূত্র আমরা লিখে দিয়েছি। এই 5টা সূত্র যদি তোমরা মনে রাখতে পারো তাহলে প্রথম যে অনুশীলনটা আছে এটা হচ্ছে 16.1। তোমরা যত অঙ্কগুলি আছে সবটি অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যাবো হচ্ছে 16.2। 16.2 এর মাঝখানে এটা হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্ভুজের মাঝখানে আমাদের যেটা আছে এটা হচ্ছে, এটাকে 6 নম্বরে দিয়ে দিলাম। চতুর্ভুজের মাঝখানে আমাদের শুরুতে যেটা আছে এটা হচ্ছে আয়তক্ষেত্র। প্রিয় শিক্ষার্থীরা, যেটা আছে এটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আমরা আয়তক্ষেত্রের জন্য যা যা লাগবে আমাদের তা আমরা লিখে দিচ্ছি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা জানতে পারি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এ একক হয় এবং প্রস্থ বি একক হলে আমাদের এখানে 3টা সূত্র আমাদের লাগবে। একটা হচ্ছে ক্ষেত্রফল। প্রথমে যে লাগবে এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষেত্রফলকে আমরা বলতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো ক্ষেত্রফল। এছাড়া আমাদের লাগবে হচ্ছে পরিসীমা। পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 2 ইন্টু আমরা এ প্লাস বি লিখতে পারো, যেহেতু আমরা এ দৈর্ঘ্য ধরে নিছি, বি প্রস্থ ধরে নিছি, এই কারণে পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি একক। এছাড়া আমাদের যেটা লাগবে এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীরা, কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট আবার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, মানে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার একক। এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীরা, আয়তক্ষেত্রের জন্য আমাদের 3টা সূত্র লাগবে। একটা হচ্ছে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আরেকটা লাগবে হচ্ছে পরিসীমা। পরিসীমাকে আমরা বলি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে এ প্লাস বি। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমাদের লাগবে 7 নম্বরে যেটা লাগবে এটা হচ্ছে বর্গক্ষেত্র। প্রিয় শিক্ষার্থীরা, বর্গক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা বাহু সমান থাকবে, 4টা বাহু কি থাকবে? সমান থাকবে। বর্গক্ষেত্রে যদি আমরা একটা বাহুর দৈর্ঘ্য আমরা জানি, এক বাহুর দৈর্ঘ্য এ একক হলে তাহলে আমরা এখান থেকে 3টা সূত্র আমরা লিখতে পারবো। একটা হচ্ছে ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষেত্রফল এই সূত্রটা হচ্ছে বাহু স্কয়ার। বাহু মানে হচ্ছে এ, এই কারণে আমরা এ স্কয়ার লিখলে হয়ে গেল এ স্কয়ার বর্গ একক। এছাড়া আমাদের লাগবে পরিসীমা। প্রিয় শিক্ষার্থীরা, পরিসীমা হচ্ছে 4a। যেহেতু এখানে 4টা বাহু একই থাকবে, কারণ আমরা 4টা বাহু যদি আমরা যোগ করে দেই এটা হচ্ছে 4a হবে। এটা হচ্ছে পরিসীমা। এছাড়া আমাদের লাগবে কর্ণের দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীরা, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু এ, মানে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটাকে আমরা বলি কর্ণের দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের এর পরবর্তী যে চতুর্ভুজটা আমরা
লিখবো, এটা হচ্ছে সামান্তরিক। প্রিয় শিক্ষার্থীরা, সামান্তরিকের জন্য আমাদের যা যা লাগবে, এটা হচ্ছে সামান্তরিকের ভূমি থাকবে এবং উচ্চতা যদি দেওয়া থাকে, তাহলে আমরা সূত্রটা লিখতে পারবো। সামান্তরিকের যদি ভূমি দেওয়া থাকে, ভূমিকে আমরা ধরলাম এ একক, ভূমি এ একক এবং উচ্চতা এইচ একক হলে, তাহলে আমরা প্রথমে যে লিখতে পারি এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। প্রিয় শিক্ষার্থীরা, ভূমি গুণন উচ্চতা, তাহলে আমরা যদি মান বসায় দেই, ভূমি আমরা এ ধরেছি এবং উচ্চতা ধরেছি আমরা এইচ, তাহলে এ ইন্টু এইচ বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সামান্তরিকের যে ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। সামান্তরিকের যদি পরিসীমা বের করতে বলা হয়, এটাও 4টা বাহুর যোগফল। 4টা বাহুর যোগফলকে আমরা বলবো হচ্ছে পরিসীমা। ওই বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের যে সিস্টেম আমরা বের করেছি, পরিসীমা সেম সূত্রই, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা এখানে পরিসীমাটা লিখতে পারবো, পরিসীমা মানে 4টা বাহুর যোগফল। 4টা বাহু মানে এখানে আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা করে দেই, যোগ করে দেই, তাহলে আমরা হয়ে যাবে হচ্ছে পরিসীমা। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়া আমাদের যেটা লাগবে এটা হচ্ছে রম্বস। রম্বস সে চতুর্ভুজ সংক্রান্ত মাঝখানে যে 9 নম্বর সূত্রটা, এটা হচ্ছে রম্বস। তাহলে রম্বসের ক্ষেত্রে আমাদের যদি 2টা মান জানা থাকে, তাহলে আমরা সূত্রটা লিখতে পারবো। একটা হচ্ছে রম্বসের যদি কর্ণ দেওয়া থাকে, প্রিয় শিক্ষার্থীরা, রম্বসের কর্ণদ্বয় D1 ও D2 একক এবং এক বাহুর দৈর্ঘ্য এ একক হলে, আমরা জানি রম্বসের 4টা বাহু সমান থাকবে। এই কারণে একটা বাহু যদি দেওয়া থাকে, তাহলে আমরা সূত্র লিখতে পারবো। কর্ণদ্বয় আমরা ধরেছি D1 ও D2, আর একটা বাহু ধরেছি আমরা এ। তাহলে আমাদের ক্ষেত্রফলের যে সূত্রটা, এটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে হাফ ইন্টু, এর সূত্র হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু, তাহলে কর্ণ যেহেতু আমরা ধরেছি D1 ও D2, তার কারণে আমরা লিখতে পারি হাফ ইন্টু D1 গুণন D2 বর্গ একক। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের যেটা লাগবে এটা হচ্ছে পরিসীমা। প্রিয় শিক্ষার্থীরা, পরিসীমা হচ্ছে 4a, মানে 4টা বাহু যেহেতু একই মানের থাকবে, এই কারণে আমরা পরিসীমা ইজ ইকুয়াল টু 4a একক আমরা লিখতে পারি। তাহলে আমরা, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। রম্বসের ক্ষেত্রে আমরা 2টা সূত্র তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এটা হচ্ছে ক্ষেত্রফল এবং আর লাগবে হচ্ছে পরিসীমা। প্রিয় শিক্ষার্থীরা, এই কয়েকটা সূত্র যে মানে সূত্রের মাঝখানে আরেকটা সূত্র আমাদের রয়ে গেছে, এটা হচ্ছে 10 নম্বরে ট্রাপিজিয়াম। প্রিয় শিক্ষার্থীরা, ট্রাপিজিয়ামের সূত্র লাগবে আমাদের 16.2 এর ক্ষেত্রে। তাহলে ট্রাপিজিয়ামের 2টা থাকে সমান্তরাল বাহু। প্রিয় শিক্ষার্থীরা, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় এ ও বি একক, এবং আর 2টা বাহু থাকবে অসমান্তরাল বাহুদ্বয় সি ও ডি
এবং সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব h হলে, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্ষেত্রফলের জন্য আমাদের দুইটা বাহু জানা থাকতে হবে। একটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকতে হবে। যেমন তোমরা একটু লক্ষ্য করো, যদি আমরা চিত্রটা আঁকি, চিত্রটা হবে এরকম সিস্টেমের। তাহলে এখানে যদি আমরা এটাকে ট্রাপিজিয়াম ধরি, এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, এটার মাঝখানে এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু, আর আর এডি আর বিসি হচ্ছে অসমান্তরাল বাহু। আমাদের সমান্তরাল বাহুর জন্য বা বাহু দুটার মান জানা থাকবে। আমরা ধরেছি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এবং এই দুইটার মধ্যবর্তী দূরত্ব জানা থাকতে হবে, এটা হচ্ছে এইচ। এই দুইটা তথ্য যদি জানা থাকে তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমরা সূত্র হচ্ছে, ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখি এট ফার্স্টে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, মানে সমান্তরাল বাহু হচ্ছে একটা এ আর একটা হচ্ছে বি, ইন্টু লম্ব দূরত্ব বা মধ্যবর্তী দূরত্ব বর্গ একক। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু মধ্যবর্তী দূরত্ব, অথবা তোমরা বলতে পারো লম্ব দূরত্ব। তাহলে ট্রাপিজিয়ামের জন্য এই সূত্র যদি তোমরা জানতে পারো তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। আর প্রিয় শিক্ষার্থীরা, এছাড়া আমাদের এই ট্রাপিজিয়াম এই চতুর্ভুজের জন্য এই কয়েকটা সূত্র আমাদের লাগবে। এছাড়া পরবর্তী যে সূত্রটা আছে সেটা হচ্ছে আমাদের বৃত্ত, মানে 16.3। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে অনুশীলন নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে 16.3, এটা হচ্ছে বৃত্ত সংক্রান্ত। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে বৃত্ত সংক্রান্ত। তাহলে বৃত্তের মাঝখানে শুরুতে যেটা লাগবে এটা হচ্ছে 11 নম্বরের মাঝখানে বৃত্তের ক্ষেত্রে আমরা যা যা লাগবে তা এট ফার্স্টে আমরা লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বৃত্তের শুরুতে লাগবে ব্যাসার্ধ। ব্যাসার্ধ জানা থাকলে আমরা অনেকগুলো সূত্র আমরা লিখতে পারি। বৃত্তের ব্যাসার্ধ আর একক, আর একক হলে তাহলে আমাদের শুরুতে যে সূত্র লাগবে এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার বর্গ একক, পাই আর স্কয়ার বর্গ একক। এছাড়া লাগবে হচ্ছে আমাদের পরিসীমা, মানে পরিধি যেটাকে বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, পরিধি হচ্ছে 2 পাই আর, 2 পাই আর একক। এছাড়া লাগবে আমাদের ব্যাসার্ধ যদি আর হয়, আমরা জানি ব্যাস, ব্যাস হচ্ছে 2r, মানে আর কে ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে কিন্তু আমাদের ব্যাস পাওয়া যায়। তাহলে আমরা তিনটা সূত্র এখান থেকে আমরা লিখলাম। আরেকটা লাগবে হচ্ছে, এটা হচ্ছে যদি তোমাকে বৃত্তচাপের কখনো দৈর্ঘ্য বের করতে পারলে বলা হয়, যেমন আমি একটা বৃত্ত যদি একটা আঁকি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করা, এখানে এই বৃত্তের মাঝখানে আমরা জানি একটা কেন্দ্র থাকবে এবং একটা ব্যাসার্ধ দেওয়া থাকবে। এখন ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা যদি সম্পূর্ণ এইটাকে বলে বৃত্ত চাপ, সম্পূর্ণ ঘূর্ণনের পরিধি, পরিধির কিছু অংশকে আমরা বলি বৃত্ত চাপ। তাহলে লক্ষ্য করা, এখানে আমরা যদি এই বৃত্তের এই এই এ বিন্দু থেকে আমরা যদি বি বিন্দুতে যাই, তাহলে এ বির দূরত্ব যদি বের করতে বলে এটাকে বলে বৃত্ত চাপ, যাকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এই বৃত্তচাপের দৈর্ঘ্য মানে এস এর মান আমরা বের করতে পারি যদি ব্যাসার্ধ এবং এই বৃত্তচাপ কেন্দ্রের যে উৎপন্ন কোণটা আমাদের জানা থাকে, তাহলে আমরা কিন্তু বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা বের করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমাদের লাগবে এখানে এরকম যে এ বি যে চাপটা আছে, এই চাপটা যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, লিখবা যে এ বি চাপটি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলে, থিটা ডিগ্রি, প্রিয় শিক্ষার্থীরা, থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলে তাহলে এখানে আমরা দুইটা সূত্র আমরা লিখতে পারি। একটা হচ্ছে 1 নাম্বার বৃত্তচাপের দৈর্ঘ্য,
বৃত্তচাপের দৈর্ঘ্য, এটা হচ্ছে এস বলো এটাকে, এস ইকুয়াল টু, এটা সূত্র হচ্ছে পাই আর থিটা ডিগ্রি বাই 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা বের করতে পারি। এছাড়া আমরা বের করতে পারি এই বৃত্তাংশের ক্ষেত্রফল, মানে এই অংশটুকু আমরা ইচ্ছা করলে আমরা বের করতে পারি যে এই যে মানে ও যদি আমরা কেন্দ্র ধরি, তাহলে এ ও বি যে অংশটা আছে আমাদের, এইটুকু যে অংশটা আছে, এই অংশটার ক্ষেত্রফল আমরা বের করতে পারি। এটাকে বলে বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল। এটাকে বলা হয় বৃত্তকলা অবলিক বৃত্তাংশ, বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি, থিটা ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে বৃত্তের জন্য আমাদের এই অনেকগুলো সূত্র এখানে লাগবে। একটা হচ্ছে ক্ষেত্রফল, পরিধি, ব্যাস। আমরা যদি কোনো বৃত্তের কিছু অংশের পরিধির মান বের করতে, কিছু অংশের মানে বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে বলে, তাহলে আমরা এস ইজ ইকুয়াল টু পাই আর থিটা ডিগ্রি বা 180 ডিগ্রি দিয়ে বের করতে পারি। এছাড়া যদি তোমাকে বৃত্তের কিছু অংশের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলে, তাহলে আমরা থিটা বাই 360 ডিগ্রি পাই আর স্কয়ার দিয়ে আমরা এখানে বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। বৃত্ত সংক্রান্ত আমাদের এই একটা সূত্র লাগবে। এছাড়া আমাদের পরবর্তী যে মানে অনুশীলনটা আছে, এটা হচ্ছে 16.4। প্রিয় শিক্ষার্থীরা, 16.4 এর জন্য আমাদের, এটা হলো আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে ঘনবস্তু সংক্রান্ত মানে আলোচনা। শুরুতে যেটা হচ্ছে, এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি আমাদের দেওয়া থাকে, মানে তিনটা ধারের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে আমরা কয়েকটা সূত্র আমরা লিখতে পারি। এটা হচ্ছে 12 নাম্বার। এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তুর যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা, এদেরকে আমরা সাধারণত এ বি সি দ্বারা প্রকাশ করি। একটা হলো এ, আরেকটা বি, ও আরেকটা হচ্ছে সি একক হলে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু চিত্র যদি দেখাই তোমাদের আয়তাকার ঘনবস্তুটা, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। এই আয়তাকার ঘনবস্তুর মাঝখানে আমরা কোনটাকে আমরা কি বলবো? এখানে এটাকে আমরা বলি এ, আর এটাকে বলা হয় বি, আর এই উচ্চতাটাকে আমরা বলি হচ্ছে সি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই তিনটা তথ্য যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা প্রথমেই যেটা লিখতে পারবো, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, এটা সূত্র হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্ষেত্রফল, অবশ্যই ক্ষেত্রফল বের করার সময় আমরা বর্গ একক আমরা লিখবো, বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, এগুলো আমাদের লিখতে হবে, যেটা প্রশ্নতে উল্লেখ করা থাকবে। তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা লাগবে। এছাড়া আমাদের লাগবে হচ্ছে আয়তন। প্রিয় শিক্ষার্থীরা, আয়তন হচ্ছে এ বি সি। আমরা যদি তিনটা বাহু আমরা গুণ করে দেই, তাহলে আমরা আয়তন পেয়ে যাব। আয়তনের একক হচ্ছে ঘন একক। ঘন কিন্তু অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে। এছাড়া আমাদের যেটা লাগবে, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীরা, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, রুট স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার একক। এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তুর যদি কোনো তথ্য আমাদের বের করতে বলে, তাহলে আমাদের এই সূত্রগুলো আমাদের লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়া যেটা আমাদের লাগবে, এটা হচ্ছে ঘনক। 13 নম্বর এটা হচ্ছে ঘনক। ঘনকের আমরা জানি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান থাকে। তাহলে আমরা ঘনকের যদি আমাদের একটা ধারের মান জানা থাকে, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য,
এক মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি তোমার জানা থাকে, এক বাহু বলতে প্রত্যেক বাহু কিন্তু আমাদের একই হবে। প্রত্যেক বাহুর ধার যদি আমরা এ ধরি, শিক্ষার্থীরা প্রত্যেক বাহুর ধার এটাকে বলা হয় এ একক হলে, একক হলে তাহলে আমাদের এখান থেকে আমাদের আবার সেম তিনটা সূত্র আমাদের লাগবে। একটা হচ্ছে এক নাম্বার যেটা, অথবা স্টার দিয়ে দিলাম আমি, স্টার, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। যেহেতু এখানে প্রত্যেকটা বাহুর মান একই থাকবে, এ কারণে আমরা আয়তাকার ঘনবস্তুর জায়গাতে যদি সবটি আমরা এ লিখে দিই, তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা আমরা পেয়ে যাই। এটা হচ্ছে 6a² বর্গ একক। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এছাড়া যেটা আমাদের লাগবে এটা হচ্ছে আয়তন। প্রিয় শিক্ষার্থীরা, আয়তনের সূত্র হচ্ছে, যেহেতু এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য সেম, তাহলে আয়তন হচ্ছে এ, আমরা যদি এই ঘনবস্তুর ক্ষেত্রে যেহেতু এ বেশি আমরা জানি, এখানে যদি তিনটা এ হতো তাহলে আমাদের এ মানে তিনটা এ গুণ করলে আমরা পেয়ে যেতাম এ কিউব ঘন একক। তাহলে এটা হচ্ছে আমাদের আয়তন। এছাড়া আমাদের লাগবে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য এটা হচ্ছে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে ধারের দৈর্ঘ্য, √3a একক। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের ঘনকের জন্য আমাদের প্রয়োজনীয় সূত্রগুলি। এছাড়া আমাদের যেটা লাগবে ঘনকের পরবর্তী যা লাগবে এটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, গুণক। এটা হচ্ছে 14 নাম্বার। গুণকের ক্ষেত্রে আমাদের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা যদি দেওয়া থাকে, গুণকের ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা, উচ্চতা যদি এইচ, উচ্চতা এইচ, এবং একটা আছে হেলানো উচ্চতা, একটা খাড়া উচ্চতা, একটাকে আমরা বলবো হেলানো তলে উচ্চতা, মানে হেলানো উচ্চতা, হেলানো উচ্চতা, এটাকে বলে এল হলে, তাহলে আমাদের এখানে কয়েকটা জিনিস লাগবে। একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এটাকে আমরা কি বলবো? বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল এটাকে বলা হয় পাই আর এল। আমরা এটাকে বলি পাই আর এল, বর্গ একক, বর্গ একক। এছাড়া আমাদের প্রিয় শিক্ষার্থীরা, এল আমরা কিভাবে বের করতে পারি, যে এটাকে আমরা বলি হেলানো উচ্চতা, হেলানো উচ্চতা এটাকে বলা হয় এল। এল ইকুয়াল সূত্র হচ্ছে √r² প্লাস ac², ব্যাসার্ধ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এটাকে আমরা যদি আমরা রুট করি তাহলে আমরা যে মানটা পাবো এটাকে আমরা বলবো হেলানো উচ্চতা। এছাড়া আমাদের লাগবে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এটাকে বলা হয় পাই আর, ব্র্যাকেট হচ্ছে আর প্লাস এল, পাই আর ব্র্যাকেট হচ্ছে কি আর প্লাস এল বর্গ একক। এটাকে বলা হয় সমগ্র তলের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়া আমাদের লাগবে আয়তন। আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ ঘন একক। এটা হচ্ছে আমাদের গুণকের জন্য। গুণকের জন্য এই কয়েকটি সূত্র আমাদের মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যাচ্ছি, এটা হচ্ছে বেলন। 15 নাম্বার। 15 হচ্ছে বেলুন অবলিক সিলিন্ডার আমরা বলতে পারি, অথবা পাইপ, এরকম সংক্রান্ত যদি কোনো অঙ্ক আছে, এটা হচ্ছে বেলুন অবলিক সিলিন্ডার। বেলুন অবলিক সিলিন্ডারের
যদি আমাদের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া থাকে, সিলিন্ডার এর ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা h হলে, তাহলে এখানে আমরা আর কয়েকটা সূত্র আমরা লিখতে পারি। একটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, সিলিন্ডারের ভূমিটা থাকে বৃত্তের মতো, ভূমির ক্ষেত্রফল এটাকে আমরা বলি হচ্ছে পাই আর স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, পাই আর স্কয়ার। আমরা যদি একটু চিত্রটা দেখাই দিই প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবে। যদি আমরা কোনকে মানে চিত্রটা একটু দেখাই, কোনক কেমন হতে পারে। কোনক প্রিয় শিক্ষার্থীরা এরকম সিস্টেম থাকে, কোনক কোনক থাকবে এরকম। তখন এটাকে আমরা বলি হচ্ছে আমরা এই খাড়া যে উচ্চতাটা আছে এটাকে বলা হয় এইচ, এটাকে এইচ, এটাকে বলা হয় এল, আর এটাকে বলা হয় আর। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে কোনকের ক্ষেত্রে। আর যদি আমরা সিলিন্ডার চিন্তা করি, সিলিন্ডারের ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি, এটাকে আমরা বলতে পারি সিলিন্ডার। সিলিন্ডারের এটাকে বলা হয় ভূমির ব্যাসার্ধ, এটাকে বলা হয় আর। আর এই অংশটাকে বলা হয়, এই খাড়া যে অংশটা এটাকে বলা হয় এইচ, এটাকে বলা হয় এইচ, আর এটাকে বলা হয় আর। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আর। আমাদের এই দুইটা তথ্য যদি আমাদের জানা থাকে, তাহলে ভূমির ক্ষেত্রফল লিখতে পারি পাই আর স্কয়ার, যেহেতু ভূমিটা বৃত্তের মতো। এছাড়া আমাদের লাগবে হচ্ছে সমগ্র তল, এই বক্রতলের ক্ষেত্রফল লাগবে, বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এটা হচ্ছে বক্র পৃষ্ঠের বা বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ বর্গ একক। এছাড়া আমাদের লাগবে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, অথবা সমগ্র তলেরও বলা হয়। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এইচ, আর প্লাস এইচ বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এছাড়া আমাদের লাগবে আয়তন। পরবর্তী যে সূত্র লাগবে এটা হচ্ছে আয়তন। আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ ঘন একক। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে বেলুন অবলিক হচ্ছে সিলিন্ডার, বেলুন অবলিক সিলিন্ডারের জন্য এই কয়েকটা সূত্র আমাদের লাগবে। এছাড়া আমাদের যেটা লাগবে এটা হচ্ছে গোলক সংক্রান্ত। যদি গোলক আমাদের আছে কোনো অঙ্কতে যদি আসে, এটা হচ্ছে 16 নাম্বার। গোলকের যদি ব্যাসার্ধ জানা থাকে, তাহলে আমরা সূত্রগুলি লিখতে পারবো। গোলকের ব্যাসার্ধ আর একক হলে, তাহলে আমাদের শুরুতে যে সূত্র লাগবে এটা হচ্ছে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল। গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, আমাদের লাগবে, এটা হচ্ছে 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার বর্গ একক। এটা হচ্ছে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল। এছাড়া আমাদের গোলকের জন্য লাগতে পারে আয়তন। আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু এখানে তোমাদের এই পরিমিতি সংক্রান্ত যত সূত্র আমাদের দরকার পড়তে পারে, আমি সকল সূত্র একসাথে আমি লিখে দিয়েছি। তোমরা যদি এই সূত্রগুলো একটু ভালো করে লিখে এবং মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো, তাহলে তোমরা যত ধরনের অঙ্ক আসুক না কেন এই সূত্রগুলো যদি তোমরা প্রয়োগ করতে পারো, তাহলে তোমরা পরিমিতি অধ্যায়ের অঙ্কগুলি সহজ লাগবে এবং তোমরা পরীক্ষা হলে আনসার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা এই সূত্রগুলি ভালো করে পড়ো এবং নেক্সট আর কি পরবর্তী যে ভিডিওটা হবে
এই ভিডিওগুলোতে আমি তোমাদের জন্য প্রত্যেকটা অনুশীলনীর জন্য আলাদা আলাদাভাবে প্রত্যেকটা অঙ্ক আমি করে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো।